আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বায়োকেম এক্সপ্লেনেশনে। আমি ফারজানা ফারুক হাফসা তোমাদের জন্য নিয়ে এসেছি জৈব রসায়নের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা এ পর্বে শিখব জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে। গত পর্বে আমরা জেনেছি জৈব যৌগ আসলে কি। জৈব যৌগ হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত একটি যৌগ, যেখানে কার্বন ও হাইড্রোজেনের সাথে সাথে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন ইত্যাদি থাকতে পারে। তো এই জৈব যৌগের শ্রেণীবিভাগটি কি সেটা সম্পর্কে আমরা আজকে জানব। জৈব যৌগকে মূলত প্রধানত দুটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ বা অ্যালিফ্যাটিক জৈব যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার জৈব যৌগ। মুক্ত শিকল, আচ্ছা, মুক্ত কথাটির মাধ্যমে বোঝা যায় যে কার্বনের দুইটা প্রান্ত, কার্বনের যে শিকলটা থাকবে তার দুইটা প্রান্ত একদম মুক্ত থাকবে, কেউ কারোর সাথে লেগে থাকবে না, বা হচ্ছে জাস্ট এরকম দুইটা হাত দুইটা ফাঁকা। আর বলয়াকার মানে কি, এরকম লেগে থাকবে, একটা ফাঁকা আর একটা এরকম লেগে থাকবে। তো মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক জৈব যৌগের হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা বললাম সম্পৃক্ত, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কারা? যে সকল জৈব যৌগের মধ্যে যাদের হচ্ছে একক সিগমা বন্ধন থাকে তারা হচ্ছে সম্পৃক্ত যৌগ। যেমন হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে ইথেন, হ্যাঁ, ইথেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে ইথেন বা অ্যালকেনের একটি সদস্য। যেমন হচ্ছে এটাকে যদি আমি এভাবে লিখি ইথেন, যেখানে কার্বন কার্বন সিগমা বন্ধন একক বন্ধন থাকে, এটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। এটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। অন্যদিকে অসম্পৃক্ত জৈব যৌগ কারা? যাদের মধ্যে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকতে পারে। লাইক আমি যদি বলি যে CH2 ডাবল বন্ড CH2, দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে একটা সিগমা বন্ধন আছে আর একটা পাই বন্ধন আছে। এখন আমি যদি বলি CH ট্রিপল বন্ড CH, তখন দেখবা যে একটা হচ্ছে সিগমা বন্ধন থাকে, একটা হচ্ছে সিগমা বন্ধন, আর বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর বাকি দুইটা হচ্ছে কি পাই বন্ধন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে জৈব যৌগের মধ্যে যে মুক্ত শিকল জৈব যৌগ আছে সেটার মধ্যে যে সম্পৃক্ত আরেকটা হচ্ছে কি অসম্পৃক্ত। তো সম্পৃক্তর মধ্যে যাদের মধ্যে একক বন্ধন থাকে তারা হচ্ছে সম্পৃক্ত, আর যাদের মধ্যে হচ্ছে সিঙ্গেল অথবা ডাবল অথবা ট্রিপল বন্ড থাকে তারা হচ্ছে কি অসম্পৃক্ত জৈব যৌগ। তো মুক্ত শিকল হচ্ছে তারাই। তো নর্মালি তো মুক্ত শিকল তো আমরা তো বুঝতে পারলাম। তারপর আসলে হচ্ছে বদ্ধ শিকল অথবা বলয়াকার। বদ্ধ শিকল বা বলয়াকার কেমন? মনে করো এখানে তো কার্বন আর কার্বনের এখানে সিঙ্গেল সিঙ্গেল ফাঁকা ছিল, হ্যাঁ, ওদের ক্ষেত্রে মনে করো এরকম থাকতে পারে। ঠিক আছে, যে ওদের সাথে এরকম যুক্ত থাকতে পারে, অথবা কার্বনের সাথে ধরে নাও হচ্ছে এরকমও থাকতে পারে যে অন্য একটা হেটারো পরমাণু যুক্ত থাকতে পারে। হেটারো পরমাণু বলতে কার্বন বাদে, যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, সালফার ইত্যাদি থাকতে পারে। তো এটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। বদ্ধ শিকল বা বলয়াকার মধ্যে আরও দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কি? কার্বোসাইক্লিকের কথাটার মানে হচ্ছে এই বলের মধ্যে শুধুমাত্র কার্বনই থাকবে, অন্য কিছু থাকবে না। যেমন হচ্ছে আমি কার্বোসাইক্লিকের মধ্যে কি বললাম, যে শুধুমাত্র কার্বনই থাকবে, অন্য কিছু থাকবে না। এখানে কার্বনের সাথে অন্যান্য হেটারো পরমাণু থাকতে পারে, যেমন হচ্ছে এখানে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। ওকে, তো কার্বোসাইক্লিক মানে হচ্ছে কার্বন বলয়াকার। কার্বোসাইক্লিকের মধ্যে দুইটা ভাগ, কার্বনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে কার্বন কিভাবে থাকবে। তো কার্বোসাইক্লিক হচ্ছে আমরা দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক মানে কি? অ্যালিসাইক্লিক কথাটার অর্থ হচ্ছে এখানে যে যৌগটা তৈরি হবে সেটা সাইক্লিক আকারই হবে, কিন্তু ধর্মটা হবে অ্যালিফ্যাটিকের মতো। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি বলি এখানে একটা কার্বন লিখলাম, হ্যাঁ, নর্মালি যদি আমি অ্যালিফ্যাটিকের কথা বলি, যেমন হচ্ছে CH3 CH2 CH2 3, এটা হচ্ছে প্রোপেন, হ্যাঁ। তাহলে এটাকে বললাম আমরা সাইক্লোপ্রোপেন এরকম থাকে। নর্মালি অ্যালকেন থেকে দুইটা হাইড্রোজেন কম থাকে সাইক্লোতে, নর্মালি অ্যালকেন থেকে দুইটা হাইড্রোজেন
কম থাকে। যেমন এখানে দেখো, এখানে কত আসে C3H8, কিন্তু এখানে আসে C3H6। ওকে, তো সাইক্লো যেটা আছে সেটার কি দেখতে হচ্ছে তোমার বলয়াকার, কিন্তু ধর্মটা হচ্ছে অ্যালিফেটিকের মতো। আর অন্যদিকে অ্যারোমেটিক যৌগ কারা? বেনজিন এবং বেনজিনের যত জাতক আছে, বেনজিন আর বেনজিনের জাতক সমূহকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কারা কারা হতে পারে? আমাদের বাসার মধ্যে বহুল প্রচলিত আছে ন্যাপথলিন, হ্যাঁ, এটা একটা অ্যারোমেটিক যৌগ। তারপর হচ্ছে বেনজিন, একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। তারপর হচ্ছে ফেনল, একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন আর বেনজিনের জাতক যারা, তাহলে অ্যালিফেটিকের উদাহরণ কী ছিল? সাইক্লোপ্রোপেন, সাইক্লোহেক্সেন, তারপর হচ্ছে সাইক্লোবিউটেন, ঠিক আছে। আর অ্যারোমেটিক মানে কি? বেনজিন আর বেনজিনের জাতক, বেনজিন ও বেনজিনের জাতক সমূহকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। ওকে, তারপর আমরা চলে আসলাম হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিকের মধ্যে কী কী আছে? হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক। তো হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিকের মধ্যে মনে করা হচ্ছে এখানে তোমার আসতে পারে ইপক্সি ইথেন আসতে পারে, ঠিক আছে, ইপক্সি ইথেন। যেমন হচ্ছে এখানে ইপক্সি ইথেনের সংখ্যা হচ্ছে কার্বন, এখানে অক্সিজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে ইপক্সি ইথেন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হেটারো অ্যারোমেটিক মানে কি? এখানে বলয়াকার থাকবে, কার্বন হাইড্রোজেন থাকবে, কিন্তু কার্বন হাইড্রোজেন বাদেও হচ্ছে তোমার হেটারো যে অণুগুলো থাকে, যেমন হচ্ছে সালফার, তারপর হচ্ছে অক্সিজেন, ফসফরাস, হ্যালোজেন, হ্যাঁ। তো এরকম কয়েকটা অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক কী হতে পারে? যেমন হচ্ছে ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন, ঠিক আছে। ধরে নাও যে এই যে কার্বন, ঠিক আছে, তো এটাকে আমরা বলবো ফিউরান, এটাকে আমরা কি বলবো? ফিউরান, এটা হচ্ছে ফিউরান। এটা হচ্ছে একটা হেটারো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ফিউরান। দেন হচ্ছে যদি আমি এখানে সালফার দিয়ে দিই তখন হয়ে যাবে থায়োফিন। যদি আমি এখানে NH দিয়ে দিই, নাইট্রোজেন আর হাইড্রোজেন হয়ে যাবে কি জানো? পাইরোল। ওকে, তো এখানে ছিল আমাদের ছোটোখাটো যৌগের মধ্যে কি কি থাকতে পারে, সেটা হচ্ছে সাধারণ একটা আলোচনা। ওকে, তো এটা হচ্ছে আমাদের যৌগের শ্রেণীবিভাগ। আবার বললাম মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলকে দুইটা অংশে ভাগ করা যায়, সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকলকে দুইটা অংশে ভাগ করা যায়, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক দুই ধরনের, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক দুই ধরনের, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। তারপর অ্যালিসাইক্লিকের মধ্যে সাইক্লোপ্রোপেন, হেক্সেন, বিউটেন। অ্যারোমেটিকের মধ্যে বেনজিন আর বেনজিনের জাতসমূহ। হেটারো অ্যালিসাইক্লিকের মধ্যে আমরা কি বললাম? ইপক্সি ইথেন। আর হেটারো অ্যারোমেটিকের মধ্যে কি বললাম? ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন। এখন আমরা জানবো হোমোলোগাস ক্লাসেস বা সমগোত্র শ্রেণী সম্পর্কে। হোমোলোগাস ক্লাসেস বা সমগোত্র শ্রেণী বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায়, নর্মালি মনে করা হচ্ছে এটা বোঝায় এরকম যে ধরে নাও যে একটা ক্লাস 1-এ পড়ে একটা বাচ্চা, আর এটা হচ্ছে ক্লাস 5-এ পড়ে, হ্যাঁ। তো ক্লাস 1-এ বেশিরভাগ যে স্টুডেন্ট থাকবে সবার বৈশিষ্ট্য প্রায় সেমই থাকবে, আবার ক্লাস 5-এ যারা থাকবে তাদের বৈশিষ্ট্য প্রায় সেমই থাকবে, হ্যাঁ। তো এরকম কয়েকটা হচ্ছে কি যে ওদেরকে আমরা বলতেছি কি হোমোলোগাস ক্লাসেস। তো একটি সাধারণ সংকেত থাকবে, একই কার্যকরী মূলক বিশিষ্ট, পাশাপাশি দুটি সমগোত্র শ্রেণীর মধ্যে শুধু মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কি বললাম? মিথিলিন মূলকের পার্থক্য। এই কথাটার মানে হচ্ছে ধরে নাও আমি এখানে লিখলাম প্রোপেন, তারপরেটা হচ্ছে বিউটেন, ঠিক আছে। দেখো পরেরটার মধ্যে কি একটা মিথাইলমূলক বেশি, তারপরেরটার মধ্যে মিথাইলমূলক আরেকটা বেশি, হ্যাঁ। এরকম করে পরপর হচ্ছে যেতে থাকবে।
তো এটাই ছিল যে এখানে হচ্ছে আমাদের কী বললো যে সমগোত্র শ্রেণীতে একটি সাধারণ সংকেত থাকবে, একই কার্যকরী মূলক বিশিষ্ট হতে হবে। তারপর হচ্ছে মিথেনের মূলকের পার্থক্য থাকবে, একটি সাধারণ পদ্ধতি অনুসরণ করে, তাদের ধর্মের মধ্যে সাদৃশ্যতা থাকে এবং ভৌত ধর্মের নিয়মিত ক্রম পরিলক্ষিত হয়। এই প্রতিটা পয়েন্ট সুন্দর করে হচ্ছে যখন ভিডিওটি দেখবে তুমি অবশ্যই এটা লিখে লিখে পড়বে, তাহলে দেখবে যে তোমার কোনো এমসিকিউতে ভুল যাবে না। ওকে, তো এখানে আমরা কতগুলো সমগোত্র শ্রেণী সম্পর্কে এখানে জানি। এখানে যেগুলো আছে তোমাদের বইয়ে আরও অনেক বেশি আছে, এর পরবর্তী ক্লাসে আমরা সেটাগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে সমগোত্র শ্রেণীর মধ্যে কী কী আছে? অ্যালকেন একটা সমগোত্র শ্রেণী, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বোক্সিলিক অ্যাসিড, কিটোন, অ্যামিন, এগুলো হচ্ছে সবগুলো কি সমগোত্র শ্রেণী। তো ওদের কিছু কি থাকে, একটা সাধারণ সংকেত থাকে। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। তার মানে কার্বন সংখ্যা যত থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2 বেশি থাকবে। অ্যালকিনের কি হবে? অ্যালকিনের হচ্ছে CnH2n, মানে কার্বন সংখ্যা যত হাইড্রোজেন তার ডাবল। অ্যালকাইনে কি হবে? CnH2n-2। এই কথাটার মানে হচ্ছে কার্বন যত থাকবে হাইড্রোজেন তার ডাবলের থেকে 2 কম থাকবে। অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? CnH2n+1OH। তার মানে হচ্ছে দেখো এখানে হাইড্রোজেনের সাথে 2n+1 দিয়ে অ্যালকোহলের যে কার্যকরী মূলক সেটা এখানে বসবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে কী হবে? CnH2n+1CHO। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে? CnH2n+1COOH। কিটোনের ক্ষেত্রে হবে CnH2n+1 দেন CO আবার CnH2n+1। অ্যামিনের ক্ষেত্রে হবে CnH2n+1NH2। এটা হচ্ছে অ্যামিনো মূলক। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের CnH2n-2, অ্যালকোহলের CnH2nOH, অ্যালডিহাইডের CnH2n+1CHO, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে CnH2n+1COOH, কিটোনের ক্ষেত্রে CnH2n+1CO, CnH2n+1, অ্যামিনের ক্ষেত্রে CnH2n+1NH2। আচ্ছা, তো ওর উদাহরণ কি হতে পারে? যেমন অ্যালকেনের উদাহরণ কি হতে পারে? অ্যালকেনের উদাহরণ মিথেন হতে পারে, ইথেন, প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, আরও হতে পারে এক্সেট্রা। অ্যালকেনের ক্ষেত্রে হতে পারে কি বিউটিন, তারপর হচ্ছে পেন্টিন, ওর ক্ষেত্রে হতে পারে তোমার মনে করো হেক্সাইন, ইথাইন বা অ্যাসিটিলিন। অ্যালকোহলের মধ্যে কি হতে পারে বলো তো? অ্যালকোহলের মধ্যে মিথানল, ইথানল, প্রোপানল, মিথানল, ইথানল, প্রোপানল। ঠিক আছে, অ্যালডিহাইডের মধ্যে হতে পারে মিথানেল, ইথানেল, প্রোপানেল। তারপর অ্যাসিডের মধ্যে হতে পারে কি? ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এরকম আরও অনেক অ্যাসিড আছে। তারপর কিটোনের মধ্যে কি হতে পারে? প্রোপানন, বিউটানোন। তারপর হচ্ছে অ্যামিনের মধ্যে হতে পারে মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। এই যে আমরা এগুলো যে জানলাম বিভিন্ন নাম, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে নামকরণের সময় শিখে ফেলবো। ঠিক আছে, তো এখানে আমরা তো হোমোলোগাস ক্লাসের সম্পর্কে জানলাম। তো
এখানে আমাদের কী ছিল এই ক্লাসে? আজকে আমরা শিখেছি যে জৈবযৌগের ক্লাসিফিকেশন আর হচ্ছে সমগোত্র শ্রেণী। নেক্সট ক্লাসে আমরা কী শিখবো? জৈবযৌগের নামকরণ সম্পর্কে, নামকরণের জন্য আর কী কী দরকার সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।